দেশে জঙ্গিবাদের সমস্যা নেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। তথ্য উপদেষ্টা বললেন, সুযোগ নেই উগ্রপন্থার। নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করিয়েছে পরাজিত শক্তি, দাবি রিজভির। বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা। থাইল্যান্ডে মিয়ানমারের সঙ্গে বৈঠকে সতর্ক থাকার পরামর্শ। বিশ্লেষকের শঙ্কা, দায় এড়ানোর কৌশল। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ইসি। সব কাজ শেষ করে অক্টোবরে তফসিল দেওয়ার লক্ষ্য। চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও ভয়াবহ দুর্ঘটনা। বাসের সাথে সংঘর্ষে মাইক্রোবাসের 10 আরোহী নিহত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হচ্ছে না জানিয়ে এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, দেশে কাউকে উগ্রপন্থা ও চরমপন্থা তৈরির সুযোগ দেয়া হবে না। বুধবার রাজধানী ও কুমিল্লায় 2 অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা সহ বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই সময় পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। উপদেষ্টা বলেন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো সরকার ছিল না। সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এবার ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যবারের তুলনায় ভালো ছিল জানিয়ে তিনি বলেন, জনগণ ভালোভাবে ঈদ পালন করেছে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে, আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়াই উগ্রপন্থা সৃষ্টির যে আশঙ্কা নিউ ইয়র্ক টাইমস করেছে, সেটি ঘটার কোনো সুযোগ নেই। এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা জানিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তবে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলছে সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে পরাজিত শক্তি, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তারা এই টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। বুধবার নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রিজভী। বসে নেই, তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে, কোথায়, কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ থেকে শুরু 3 দিন ব্যাপী বিমস্টেক শীর্ষ সম্মেলনের 6ষ্ঠ অধিবেশন। এবারের সম্মেলনে বিমস্টেকের সকল সদস্য দেশের নেতাদের অংশগ্রহণের কথা থাকলেও মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের কারণে দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং লাইংয়ের উপস্থিতি অনিশ্চিত রয়েছে। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে কথা জানিয়েছে সম্মেলনের আয়োজক দেশ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ ছাড়াও এই সংগঠনের অন্য সদস্য দেশগুলো হচ্ছে ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এবারের বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসাবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে। বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন বিমস্টেকের নেতারা। 4 এপ্রিল পর্যন্ত চলবে এই সম্মেলন। নিউ ইয়র্ক টাইমসের সংবাদ নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বেইলি রোড থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা সংবাদের শুরুতেই এ বিষয়ে প্রতিবেদন দেখিয়েছি। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট নিয়ে সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়েছে কিনা। গত কয়েকদিন তো ঈদের ছুটি চলছে, তো সেই জন্য সেইভাবে ফর্মাল কোনো আলোচনা হয়নি। বাট আমরা তো একটা রিবাটাল দিয়েছি, এটা অলরেডি আমাদের আপনারা ইন্টারনেটে এসছে, আপনারাও হয়তো রিপোর্ট করেছেন সেখান থেকে। তো এটাই ছিল, আমাদের অফিসগুলো খুলুক, তারপরে এটা গভর্নমেন্ট বুঝবেন, ইন্টারিম গভর্নমেন্ট বুঝবেন কী করবেন। অর্থাৎ অফিস খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু একটু জানতে চাই, যদি এরপরে আপনারা এই বিষয়ে কথা বলেন, সেক্ষেত্রে কি নিউ ইয়র্ক টাইমসে প্রতিবাদ পাঠানোর কোনো ধরনের পরিকল্পনা প্রাথমিকভাবে সরকারের আছে কিনা বা থাকবে কিনা? না, আমরা তো একটা রিব্যাটাল দিয়েছি, দ্যাট ইজ ভেরি মাচ ইন দ্য পাবলিক ডোমেইন। আপনি টুইটারে আছে, সেটা ফেসবুকে আছে, তো সবাই তো দেখছে যে আমাদের অবস্থানটা কি। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি আমাদের অবস্থানটা কি, আমরা এই রিপোর্টটাকে কিভাবে দেখছি সেই বিষয়ে তো আমরা জানিয়েছি। জি, আপনার যেহেতু ঈদের ছুটি চলছে এই মুহূর্তে, সবার সাথে আপনিও বলছেন যে আলোচনা করা সম্ভব না, আপনার কাছে একটু আপনার মতামত জানতে চাই যে এই বিষয়ে কি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা যেতে পারে কিনা? না না, এটা তো দেখেন, নিউ ইয়র্ক টাইমস হচ্ছে পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ পেপার। তো অবভিয়াসলি যে কোনো দেশের একটা নিউজ পেপার তো অবভিয়াসলি তার সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটাকে তো সবসময় সে তার মতো ক্যারি করে না, সে তার মতো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্টলি রিপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে এই বিষয়ে ইউএস এম্বাসির আসলে কথা বলাটা এটা আসলে কোনো এর মধ্যে পড়ে না আর কি। জি, জনাব শফিকুল আলম, আমেরিকান অফিসিয়াল জি কথা বলবো। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে বলা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট করানো হচ্ছে, তো যদি কেউ করিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা, আপনার মন্তব্য কি এ বিষয়ে? না, আমার মনে হয় না যে নিউ ইয়র্ক টাইমসকে এখানে করানো হচ্ছে বা নিউ ইয়র্ক টাইমস এগুলো করে। নিউ ইয়র্ক টাইমসের খুবই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা জার্নালিজমের একটা তারা পার্সিউ করেন, হ্যাঁ, এবং তারা গ্লোবালি রেসপেক্টেড। বাট অন্যান্য অনেক, বিশেষ করে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো আমরা মনে করি যে এটা করানো হচ্ছে। ইন্ডিয়ান নিউজ পেপারে যে নিউজগুলো আসে বাংলাদেশের নিয়ে বেশিরভাগই তো মিথ্যাচার এবং খুব নির্লজ্জ মিথ্যাচার। সেই নির্লজ্জ মিথ্যাচারের রিপোর্টগুলো আমরা মনে করছি যে এটা যেহেতু বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার নিয়ে গেছে স্বৈরাচারের ক্রনিকগুলো, স্বৈরাচারের দোসররা বা স্বৈরাচার ফ্যামিলি মেম্বারও হতে পারে, তারা ইনভেস্ট করছে নিউজ পেপারগুলোকে। এবং এক ধরনের আমরা দেখছি যে অগাস্ট 5-এর পরে এক ধরনের এই মিথ্যাচারগুলোর একই একটা সুর, যে বাংলাদেশে একটা ইসলামিস্টে কভার হয়েছে, বাংলাদেশের এই গভর্নমেন্ট ইসলামিস্টদের ব্যাপারে সফট, বা এই এত পুলিশ মারা গেছে, পুরো জিনিসগুলো একটা মিথ্যাচার। ওরা যেই ন্যারেটিভটা তারা 15টা বছর আওয়ামী লীগ যে ন্যারেটিভটা ইউজ করে বাংলাদেশের মানুষকে পদদলিত করেছে, বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে, মানুষকে ইনোসেন্ট অনেক মানুষকে জঙ্গি বানিয়েছে। এর মানে এই না যে বাংলাদেশে জঙ্গি নাই, আছে, খুবই কম আছে। বাট ওরা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে তারা না থাকলে বাংলাদেশ একটা পুরো জঙ্গির দেশ হয়ে যাবে। এই ধরনের ন্যারেটিভ করে পুরো বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার তারা কেড়ে নিয়েছিল 15টা বছর। তো সেই ন্যারেটিভেরই একটা এক্সটেনশন এই আমলেও তারা, ওদের দেখেন আওয়ামী লীগের পলিটিক্সটাই এরকম যে এর বাইরে আর কোনো পলিটিক্স নেই, পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড পলিটিক্স। তারা এই ন্যারেটিভটার বাইরে, আপনি দেখেছেন আওয়ামী লীগ কোনো কথা বলতে,
সমস্ত কিছু এইটা, মানে দেশটা জঙ্গি হয়ে যাচ্ছে, তোমরা আমাকে আনো, আমাকে ক্ষমতায় বসাও, আমি আবার কিছু টাকা পয়সা চুরি করে বিদেশে নিয়ে যাই, এই হলো তার পলিটিক্স। শফিকুল আলম, এই যে আপনিও বলছিলেন যে 5 আগস্টের পরে কিন্তু এই ধরনের মিথ্যাচার বা রিপোর্ট অনেক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে বিদেশি গণমাধ্যমে, আমরা যদি বলি পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলোতেও আসছে। সেক্ষেত্রে আসলে এই ধরনের রিপোর্ট বা প্রতিবেদন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করছে, আর অন্তর্বর্তী সরকারকে আসলে এই ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বাড়তি কি ধরনের উদ্যোগ নিতে হচ্ছে? আমার যেটা মনে হয় যে বাংলাদেশের ভাবমূর্তি কি, বাংলাদেশের এখন এই যে পোস্ট অগাস্ট 5 মানে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশটা কি, এটা সবাই জানেন। আর যে সমস্ত বিদেশি বড় বড় পাওয়ারফুল ন্যাশন যারা বাংলাদেশ সম্পর্কে জানতে চান, তাদের তো নিজস্ব এম্বাসি আছে, তারা দেখছেন। এবং এই যে ওরা যে এত প্রোপাগান্ডা করছে, এটা যে আসলে কাজে দিচ্ছে না, এটার রিফ্লেকশন আমরা তো দেখছি। ইউএসএ ম্যারিলিন অ্যালব্রাইট পুরস্কার কে পেলেন? বাংলাদেশের মেয়েদেরকে তারা দিয়েছেন। তো তারা অবশ্যই তারা দেখছেন যে কোন মেয়েদেরকে আমরা দিচ্ছি। এবং বাংলাদেশের ব্যাপারে বা প্রফেসর ইউনূস যেখানেই যাচ্ছেন, সবাই তাকে এসে তাকে সাপোর্ট, তাদের ফুল সাপোর্টের কথা বলছেন, সেটা চীনেই হোক বা ইউরোপিয়ান ইউনিয়নেই হোক বা ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে হোক বা জার্মানির চ্যান্সেলের সাথে মিটিংই হোক, আমরা ম্যাসিভ সাপোর্ট আমরা পাচ্ছি। এটার কারণ কি? কারণ হচ্ছে তারা জানেন এই গভর্নমেন্টটা কি। তো এখন এই গভর্নমেন্টের ব্যাপারে ওরা যদি সেরকম অবগত না হতো, তাহলে তো এই সাপোর্টটা আসতো না। প্রত্যেকটা দেশ, এমন কোনো দেশ নাই যেখান থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। প্রফেসর ইউনূস ড্যাভোসে গিয়েছেন, উনি 3 দিনে 47-48টা মিটিং করেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, উনি 4 দিনে 52টা মিটিং করেছেন। সবাই এসে লাইন আপ ধরে আছে যে ওনার সাথে একটা মিটিং করবেন। তো এটার কারণ কি? এর কারণ ওনাকে সবাই সাপোর্ট করছেন। এবং ওরা তো যখন ওনার সাথে মিটিং করছে, অবশ্যই ওনারা জানেন বাংলাদেশে কি হচ্ছে এবং বাংলাদেশটা কোথায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশে গত 8 মাসে পিস স্ট্যাবলিশ করেছেন, স্ট্যাবিলিটি স্ট্যাবলিশ করেছেন এবং বাংলাদেশকে একটা তার ইকোনমিক যে রিফর্মগুলোর মাধ্যমে ইকোনমিতে আবার নতুন করে ইকোনমি রিবাউন্ড করেছে, বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। এটা তো তারা দেখছেন। আপনি আরও সামনে আরও ভালো ভালো নিউজ পড়বেন। 2-1টা ঘটনাকে কেন্দ্র করে যে 2-3টা ফুটবল ম্যাচ হলো না বা 3-4টা বা বেশ কিছু আমাদের হিসাবে প্রায় 50টার মতো মাজারে অ্যাটাক হয়েছে, এইগুলোকে বা হিজবুত তাহরির একটা মিছিল করার চেষ্টা করেছে, তো এইগুলোকে নিয়ে যদি আপনি 1, 2, 3, 4 করে অ্যাড করে যদি বলেন যে না বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে জঙ্গির, তাহলে তো আনফর্চুনেট। এটা হচ্ছে যে লেজি জার্নালিজম। আপনি আসেন, বাংলাদেশের সোসাইটিটাকে বুঝছেন, বাংলাদেশের সোসাইটি আরো গভীরভাবে জানেন, জানার পরে আপনি রিপোর্ট করেন। এবং আমরা সবাইকে বলছি যে আপনারা এসে রিপোর্ট করেন, জানেন বাংলাদেশের উপরে আপনাদের গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং হোক। 1-2টা ভুল রিপোর্ট হবে, বাট আস্তে আস্তে যখন আপনি পুরো বাংলাদেশের সোসাইটিকে জানবেন, আমরা আশা করব যে বাংলাদেশের উপরে আরো ভালো ভালো রিপোর্ট আসবে এবং সামনে আসবে, আমরা কোয়াইট কনফিডেন্ট। জি, জনাব শফিকুল আলম, আমি একটু ভিন্ন প্রসঙ্গে এবার আপনার কাছে একটু জানতে চাই যে আসন্ন বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যেই সাইডলাইন বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সেটি আসলে হচ্ছে কিনা? না, এটা আমরা জানি, এখনো এই বিষয়ে ফাইনালাইজ হয়নি। আমরা তো শুধুমাত্র সবেমাত্র চায়না থেকে আসলাম, প্লাস এসেই আমরা যেটা হচ্ছে যে একটা ছুটির একটা আবহে পড়েছি। তো আমরা কালকে যাচ্ছি, যাওয়ার পরে আসলে এটা বুঝতে পারবো যে মিটিংটা হচ্ছে কি হচ্ছে না, মানে এটা কি অবস্থায় আছে। খুবই শর্ট নোটিশে আমরা ওইখানে যাচ্ছি। তার আগে আমাদের পুরো ফোকাসটা আসলে ছিল চায়না থেকে আসছি, এসে দেখেন তারপরে ঈদ হলো। ঈদের তো আনন্দের সময় আপনি যে বায়োলেটারাল আমাদের মধ্যে যে আলোচনা হবে, সেটারও তো সুযোগটা তেমন একটা নাই। তা আমরা চেষ্টা করছি কালকে যখন আমরা যাব, তারপরে আমরা ওইখানে যে আমরা ফুল পিকচারটা পাবো যে কার সাথে বায়োলেটারাল মিটিং হচ্ছে কি হচ্ছে না। জনাব শফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের ছুটির মাসেও আমাদেরকে, ছুটির মধ্যেও আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। ডিসেম্বর সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জুলাইয়ের প্রস্তুতি শেষ করে অক্টোবরে তফসিল দেওয়ার লক্ষ্য তাদের। এর অংশ হিসাবে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন থেকে শুরু করে চলছে নীতিমালা সংশোধন, কেন্দ্র স্থাপন ও কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ।
5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নানামুখী রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটে ডেডলাইন থাকলেও দ্রুত দরকারি সংস্কার শেষে নির্বাচন চেয়ে আসছে বিএনপি। তবে সময় দিতে রাজি এনসিপি ও জামাত। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করলেও বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে সেরেছে বৈঠকও। জুনে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নীতিমালা বিধিমালা তৈরি সহ অগ্রাধিকারমূলক কাজ এগুচ্ছে পরিকল্পনা মতোই। আর এ কাজে আগের আইনকেই সামনে রাখছে ইসি। সংশোধনীগুলো আইনে আসতেছে, আমাদের ম্যানুয়াল পাবলিশ করতে হবে, তারপরে আপনার কি বলেছে এই জিনিসগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে ফিল্ড লেভেল থেকে শুরু করে সকল পর্যায়ে প্রশিক্ষণের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা অক্টোবরে যদি আমরা শিডিউল ডিক্লেয়ার করার চিন্তা করি তাহলে আমাদের জুলাই আগস্টের ভিতরে সমস্ত প্রস্তুতিগুলো আমাদের নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। কমিশন বলছে তাদের মূল লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন আয়োজন, সেজন্য অক্টোবরে তফসিল ঘোষণা ধরেই গুছিয়ে রাখা হচ্ছে কাজ। বরাবরই বলে আসছি যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে সরকারের দিক থেকে প্রস্তুতি নিচ্ছে, আমরাও ডিসেম্বরকে টার্গেট করে সর্বতভাবে পরিকল্পনা সহ আমাদের কাজগুলো এগিয়ে নিচ্ছি। কোনো প্রকার কি বলে যে পক্ষপাতিত্বহীনভাবে, নির্ভেজালভাবে, নিরপেক্ষভাবে এই কমিশন কাজ করতে সক্ষম। সংস্কার আগে না নির্বাচন, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও সে বিতর্কে সামিল হতে চায় না কমিশন। তাই ডিসেম্বর ধরেই চলছে কার্যক্রম। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। যদি কেউ এই তথ্য ছড়িয়ে থাকে তাহলে সেটি জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার করা হয়েছে। বিএনপিকে টার্গেট করে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এই দাবি করেন। বিএনপি মহাসচিব আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটি প্রথমে বিএনপি তুলে ধরেছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বিএনপি সংস্কার চায় না। এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। বলেন, যেসব রাজনৈতিক দল জনগণের বাইরে গিয়ে রাজনীতি করবে তাদের বিএনপি সমর্থন করবে না। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। 2 দিনের ব্যবধানে চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতিতে বাসের সাথে সংঘর্ষে মাইক্রোবাসের 10 আরোহীর সবার মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বেপরোয়া গতি ও ভিন্ন জেলার চালকদের সড়কের ধরন না বোঝায় দুর্ঘটনা বাড়ছে বলছে পুলিশ। চট্টগ্রাম থেকে 9 যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল 7:15টার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা রিল্যাক্স পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস। ঘটনাস্থলে নিহত হন 3 নারী, 1 শিশুসহ 7 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। গুরুতর আহত মাইক্রোবাসের 3 আরোহীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে মারা যান 2 জন। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয় তারও। স্থানীয়রা বলছেন, বেপরোয়া গতির পাশাপাশি 2 লাইনের সড়কের কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটছে। অন্য ডিস্ট্রিক্টের গাড়ি আসে, ঢাকার গাড়ি আসে, তারপরে যে মনে করেন কেন রোডটা একটু চিপা আর বেপরোয়া গতিতে চলে, মনে করেন তার জন্য এখানে অ্যাক্সিডেন্টটা হয়। 4 লাইনের রোডটা হওয়ার জন্য আমরা বারবার সরকারের কাছে দাবি জানাচ্ছি, তবুও আমরা এখনো রোড পাচ্ছি 2 লাইন। 2 লাইনের কারণে মুখোমুখি সংঘর্ষ বিভ্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত এই ঘটনাটা হচ্ছে। পুলিশ বলছে, ভিন্ন জেলার চালকরা এখানকার সড়কের সাথে পরিচিত না হওয়ার কারণেও বাড়ছে দুর্ঘটনা। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে,
দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। ঈদের দিন সকালে লোহাগাড়া জাঙ্গালিয়া মাজার গেটে বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত হন, আহত হন আরও 8 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমাদের প্রতিবেদনে অ্যাক্সিডেন্টের বিষয়ে যে চট্টগ্রামে 10 জন নিহত হয়েছেন, এ বিষয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে। আপনার কাছে একটু জানতে চাই, ঈদের সময় দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু কেন হয়? ধন্যবাদ। প্রথমে যে রাস্তাটা নিয়ে আসলে কথা হচ্ছে যে চট্টগ্রাম থেকে কক্সবাজার যে রাস্তাটা বা লোহাগড়ায় দেখবেন আপনি গত 3-4 দিনে ওই এলাকায় একই টাইপের দুর্ঘটনা ঘটেছে, এবং শুধু তাই না, পুরো বছর কিন্তু এই সড়কটাতে দুর্ঘটনা বেশি ঘটে থাকে। কারণ হচ্ছে যে কিছু কিছু তথ্যপত্র কিন্তু এই আপনাদের নিউজে এসেছে যে রাস্তাটা হচ্ছে 2 লেনের রাস্তা এবং প্রচুর গাড়ি চলাচল করে। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার যেখানে উঠে এসেছে সেটা হচ্ছে পুলিশ বলছে অনেক চালক রাস্তাটা চেনে না। দেখেন, প্রথমে একটা কনসেপ্ট আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। কোনো চালকই রাস্তা না চিনলেও দুর্ঘটনা ঘটবে না, এই মোটোটাকে বা এই ইস্যুটাকে এনশিওর করে কিন্তু রাস্তাকে ডিজাইন করতে হয়। কারণ সবাই সব রাস্তা চিনবে তা না। একজন ইঞ্জিনিয়ারের দায়িত্ব হচ্ছে কেউ রাস্তা না চিনলেও দুর্ঘটনা ঘটবে না, এবং সেটা চেনানোর জন্য আমাদের সাইন, মার্কিং ইত্যাদি যেমন থাকা প্রয়োজন, পাশাপাশি বিপজ্জনক স্থানগুলোকে চিহ্নিত করা প্রয়োজন। কারণ পৃথিবীতে কোনো দেশেই কিন্তু কেউ চালক সমস্ত রাস্তা চিনে কেউ গাড়ি চালায় না, কিন্তু রাস্তাটাকেই হতে হয় সেলফ ইন্ট্রোডাক্টরি, যেন চালক বুঝতে পারে যে রাস্তার কোন জায়গায় সামনে কি কি সিচুয়েশন আছে। বাট আমাদের দুর্ভাগ্য সেটা হচ্ছে আমরা সড়ক তৈরি করি, সড়কের লেন্থ বাড়াতে পারলে, সড়কের প্রস্থ বাড়াতে পারলেই আমরা মনে করি উন্নয়ন। বাট যেখানে আমার রাস্তাটা নিরাপদ কিনা, রাস্তার নিরাপত্তা এলিমেন্টগুলো রয়েছে কিনা, কোনো ঝুঁকি আছে কিনা, এটাকে পরীক্ষা করার জন্য রোড সেফটি ইন্সপেকশন বা অডিট করা হয় না। এবং অনেক জায়গাতে দেখা যাচ্ছে আমরা দুর্ঘটনাগুলো কয়েকটা জায়গায় বেশি হচ্ছে, যেমন বাঁক, ইন্টারসেকশন, লেভেল ক্রসিং, ব্রিজ। আপনি খেয়াল করে দেখবেন যদি 100 দুর্ঘটনা ঘটে তার 80% ঘটছে 4টা জায়গায়। আমরা সবকিছুই কিন্তু বারবার বলি, কিন্তু দেখা যাচ্ছে তারপরও এই লোকেশন গুলোকে আমরা সেফ করার যে ব্যাপারটা সেটা এখনো হয় না। এগুলো আসলে কিভাবে সেফ করা সম্ভব? রাস্তাগুলোকে, যেগুলো আপনি বলছেন যে যেই সব জায়গায় বেশি দুর্ঘটনা ঘটে থাকে, সেই রাস্তাগুলো আসলে কিভাবে সেফ করা সম্ভব, নিরাপদ করা সম্ভব? এটা আসলে এই কিভাবে নিরাপদ করা সম্ভব, এই উত্তরটা আমার ধারণা প্রায় 50 বছর আগেই কিন্তু রিভিলড হয়ে গিয়েছে, এবং আমাদের সমস্ত টেক্সট বুক বলেন, ডিজাইনে বলেন, সেটা বলা আছে। বাট যেটা হচ্ছে আমরা করি না। ফর ইনস্টেন্স, যদি আমি বলি 2 লেনের যে রাস্তাটা আছে এখানে, আমি যদি এটাকে ডিভাইডার দিতে নাও পারি, অন্তত পক্ষে যে বাঁকগুলো রয়েছে, বাঁককে দুর্ঘটনার একটা বড় কারণ হচ্ছে বাঁক বরাবর আমরা গাছপালা লাগিয়ে ফেলি, ফলে দেখা যাচ্ছে এক পাশের চালক অন্য পাশের চালককে দেখতে পারে না। আমি নিশ্চিত যেই জায়গায় দুর্ঘটনা ঘটে বা যে এই পুরো রাস্তা জুড়ে প্রচুর বাঁক রয়েছে এবং বাঁকের যে ভিশন অবস্ট্রাকশন থাকে, এটার জন্য দুর্ঘটনাটা বেশি ঘটছে। আরেকটা বড় ব্যাপার দেখেন, আমি নিশ্চিত যে এখানে এই লোহাগড়া বা এই রাস্তাটা প্রচুর 3 হুইলার চলাচল করে, এবং এই দুর্ঘটনার সাথে কোনো না কোনোভাবে 3 হুইলারের বা অটো রিক্সার সম্পৃক্ত থাকতে পারে। কারণ অটো রিক্সা নিজে দুর্ঘটনা না ঘটালেও দেখা যাচ্ছে তাকে ওভারটেক করতে গিয়ে, তাকে আপনার কন্ট্রোল করতে গিয়ে দেখা যাচ্ছে আরেকজনের সাথে আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ইন্টারসেকশনের কথা বলেছি, আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে কোনো মহাসড়কে প্রচুর ইন্টারসেকশন। এটা পৃথিবীর কোনো দেশের একটা মহাসড়কের স্ট্যান্ডার্ডের সাথে যায় না যে আমি গ্রামীণ রাস্তা স্লো মুভিং, যেখানে গাড়ি চলে 30 কিলোমিটার বা 40 কিলোমিটারে, তার সাথে আমি একটা 80 কিলোমিটার চলাচলের রাস্তাকে কানেক্ট করে দিব। এটা কখনোই বিজ্ঞান ভিত্তিক না, বাট এটা আমরা করেছি। অধ্যাপক সাইফুন নেওয়াজ, আরেকটি বিষয় জানতে চাই যে মহাসড়কে বেপরোয়া গতি কোনোভাবেই থামানো যাচ্ছে না, এটি থামানোর উপায় আসলে কি? এবং এখন তো সংস্কার চলছে, এই মহাসড়কে বা দুর্ঘটনা রোধে কি ধরনের সংস্কার নেওয়া যেতে পারে বা পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
দেখেন ইতিমধ্যে আমাদের স্পিড লিমিট গাইডলাইন তৈরি হয়েছে, বাট গাইডলাইন অনুসারে আমাদের মানে প্রতিটা রাস্তায় স্পিড সাইন মার্কিং বসানো দরকার, কিন্তু তাও চালকরা আসলে গতি নিয়ন্ত্রণ করবে না যতদিন না পর্যন্ত আমরা এই ছোট ছোট বাস ভিত্তিক সিস্টেমে থাকবো। দেখেন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য অন্তত 100টা পরিবহন আছে এবং তার মধ্যে নামে বেনামে অনেকেই চলাচল করে। আমরা যদি এতগুলো কোম্পানিকে রাখি তো প্রত্যেকেই তো চাইবে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। তো আমাদেরকে আসলে বাস রুটটাকে সিস্টেম ডিসিপ্লিন করে ফেলতে হবে, যা সবাই চাইলেই আপনার বাস নামিয়ে একটা দুইটা বাস নিয়ে গণপরিবহন চালাতে পারবে বা লং রুটে চালাবে। এই সিস্টেম যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা আমার কখনোই ওভার স্পিডিং নিয়ন্ত্রণ করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে চালকদের নিয়োগপত্র দিতে হবে, চালকদেরকে বেতন কাঠামোর আওতায় আনতে হবে। আদারওয়াইজ চালকদের ভিতরে স্পিডিং, কারণ সে এখন জানে কত দ্রুত ট্রিপ কমপ্লিট করতে পারবে তত দ্রুত সে ইনকাম করতে পারবে, কারণ আগামীকালকে সে চাকরি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখছেন বিরোধীহীন সংবাদ দুপুর, সংবাদে আরো যা থাকছে। ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে আজও দর্শনার্থীর চাপ, চিড়িয়াখানা ও খোলা জায়গায় উপচে পড়া ভিড়। চট্টগ্রামে 2 যাত্রীকে হত্যার ঘটনায় মায়ের মামলা দায়ের, আসামি ছোট সাজ্জাদ ও তার স্ত্রী সহ 7 জন। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীর ভিড়। পরিবার নিয়ে অনেকে ঘুরতে গেছেন মিরপুরের চিড়িয়াখানায়। দর্শনার্থীদের একটি বড় অংশ শিশু, কিশোর কিশোরীদের সংখ্যাও উল্লেখযোগ্য। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানার পাশাপাশি উত্তরার দিয়াবাড়ি, মেট্রো রেল ভ্রমণ, হাতিরঝিল, বোটানিক্যাল গার্ডেনে এসেছেন নানা বয়সী মানুষ। আমি এখানে দেখেছি শিয়াল, রয়্যাল বেঙ্গল টাইগার আর হলো সিংহ। আমি বাঘ দেখেছি, শেজারু দেখেছি, অনেক কিছু দেখেছি। আমার অনেক ভালো লাগছে। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপন, আপনি সকাল থেকেই বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছেন রাজধানীর। এই মুহূর্তে আপনি বোটানিক্যাল গার্ডেনে অবস্থান করছেন, যদিও দুপুরের সময়। এই সময় আসলে দর্শনার্থী বা পর্যটকের ভিড় কেমন চোখে পড়ছে? এর আগে যখন কথা বলছিলাম সেই সময়ে যেরকম উপস্থিতি ছিল তার থেকে কিন্তু উপস্থিতি বাড়ছে। বোটানিক্যাল গার্ডেনে যারা আসছেন, চিড়িয়াখানায় যারা এসেছিলেন তাদের একটা অংশই কিন্তু এখানে এসেছেন। চিড়িয়াখানা তো আসলে একেবারেই কোলাহলপূর্ণ এবং অনেক বেশি মানুষের চাপ সেখানে, এবং এত গাছপালাও নেই যতটুকু বোটানিক্যাল গার্ডেনে আছে। চিড়িয়াখানাতে অনেক গাছপালা আছে কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মতো এত নয়। যাই হোক, তো এখানে মূলত যারা আসছেন 208 একর যে সুপরিসর বোটানিক্যাল গার্ডেন, এখানে এত এত গাছ আছে যে মুগ্ধ না হয়ে পারা যায় না। অনেক রকমের গাছ এখানে আছে এবং ছায়া সুনিবিড় একটা পরিবেশ। রাস্তাগুলিও শুনশান, পাখির কিচিরমিচির খুব সহজেই কানে আসে, কোনো কোলাহল নেই, একেবারেই নির্মল একটি পরিবেশ। যদিও অনেকদিন বৃষ্টি নেই, পুরনো গাছগুলির পাতা একটু ম্লান হয়ে আছে কারণ ধুলা পড়ে আছে, কিন্তু নতুন যে গাছে পাতা গজিয়েছে সেগুলি কিন্তু অনেকটাই ঝলমল করছে সূর্যের আলোতে। সবকিছু মিলিয়ে পরিবেশ খুবই অপূর্ব সুন্দর। লেকের ধার বা পদ্মপুকুর বলি বা শাপলা পুকুর বলি, সেগুলিতে যদিও ফুল নেই, তারপরেও এখানে যতটুকু নির্মল পরিবেশ আছে, বুক ভরে শ্বাস নেওয়ার মতো পরিবেশ আছে, সেটি কিন্তু আর আশেপাশে কোথাও নেই। কাজেই মানুষ এখানে একটু জানতে চাই, বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের বাড়তি আয়োজন রয়েছে কিনা? বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি আয়োজন বলতে শিশু পার্কে যেরকম একটি শিশুদের বলছিলাম যে চিড়িয়াখানায় যেরকম শিশুদের জন্য একটি শিশু পার্ক আছে, সেটি স্বাভাবিক দিনেও থাকে, কিন্তু এখন তারা এটিকে আরেকটু সচল করেছেন যেন অনেক বেশি শিশুরা এখানে শিশুদেরকে তারা অ্যাকোমোডেট করতে পারেন। কিন্তু বোটানিক্যাল গার্ডেনে সেরকম বাড়তি কোনো আয়োজন নেই। যদিও বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা দুটোর সামনেই
অনেক রকমের খেলনা বা বেলুন বা এই জাতীয় শিশুদেরকে খুশি করার মতো যেসব সামগ্রী আছে সেগুলির পসরা নিয়ে বসেছেন, কিন্তু বোটানিক্যাল গার্ডেনের যে প্রতিদিনের যে পরিবেশ সেই পরিবেশই আছে। এখানে শুনশান এবং একটা নির্মল পরিবেশ, এই নির্মল পরিবেশে মানুষ হেঁটে বেড়াচ্ছেন, চলাফেরা করছেন এবং আস্তে আস্তে কিন্তু এখানে উপস্থিতি বাড়ছে এবং তারা এখানে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের সমাগমে মুখর দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঈদের ছুটিতে ভ্রমণপ্রেমীরা ভিড় জমিয়েছেন দর্শনীয় স্থানগুলোতে। সমুদ্র সৈকতের আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মাতেন অনেকে, কেউ আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। জনপ্রিয় পর্যটন স্পটগুলোয় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। ঈদের ছুটিতে দর্শনার্থীদের কোলাহলে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে কেউ হাঁটছেন সমুদ্র সৈকতে, আবার কেউ তীরে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। এই ঢেউ যখন এসে আমাদের পা ছুঁয়ে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, আসলে তখন আর আনন্দের সীমা থাকতেছে না। সব ভালো লাগে, প্রকৃতি সব ভালো লাগে। রমজান শেষে প্রাণ ফিরেছে পর্যটন নগরী কক্সবাজারে। তপ্ত রোদ উপেক্ষা করে সমুদ্রে গা ভাসাতে ব্যস্ত হাজারো পর্যটক। সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন লাইফগার্ড সদস্যরা। চা বাগানের নৈসর্গ শ্রীমঙ্গলের পাশাপাশি মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া উদ্যান, হামহাম জলপ্রপাত ও হাওরগুলোতেও ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়। কেউ সবুজ চা বাগানের নান্দনিকতায় ঘুরে বেরিয়েছেন, কেউ বা দল নিয়ে ট্রেকিং করেছেন পাহাড়ে। শ্রীমঙ্গলের, তারপরে সিলেটের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। কাছাকাছি দেখার মতো অনেক এখানে পর্যটন প্লেস আছে। জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের সমন্বয়ে পুলিশ এলাকায় পর্যটকরা নির্বিঘ্নে ঘুরবে ফিরবে, কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য আমরা সচেষ্ট আছি। এদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বান্দরবনে ছুটেছেন দর্শনার্থীরা। নীলগিরি, নীলাচল, মেঘলা পর্যটন স্পটগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। চিম্বুক পাহাড় এবং বান্দরবান শহরের আশেপাশে ঘুরবো, শৈলপ্রপাতে যাওয়ার ইচ্ছে আছে। বান্দরবান জেলায় পর্যটনকে সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদাই জাগ্রত। ভোলাগঞ্জের সাদা পাথরেও ভিড় করেছেন পর্যটকেরা। ছুটির ফাঁকে পাহাড় আর নদীর মিতালি দেখতে ছুটে আসছেন হাজারো মানুষ। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ পানিতে জলকেলিতে মাতেন অনেকে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ আনন্দ উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ঈদের আনন্দ উদযাপনের জন্য অনেকেই ড্রিম হলিডে পার্কে ভিড় করেছেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আপনি জানেন যে আজ তৃতীয় দিনের যে ছুটি সেটি চলছে। আমি এখন যেখানে আছি সেটি হলো নরসিংদীর ড্রিম হলিডে পার্কের যে ওয়াটার পার্ক। আমি আপনাকে যদি একটু দেখাই যে আমার ঠিক পিছনেই কিন্তু তৃতীয় দিনের মতো আজও বিভিন্ন বয়সী দর্শনার্থীরা এখানে আনন্দ উৎসবে মেতেছে। আমি আরেকটি বিষয় জানি রাখি, যেহেতু জানেন যে দীর্ঘ লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু এখানে মুসলমান ছাড়াও ভিন্ন ধর্মী যে সব লোকরা আছেন তারাও কিন্তু এখানে আনন্দ উৎসবে যোগ দিতে এসেছেন। আপনি জানেন যে এই নরসিংদীর ড্রিম হলিডে পার্কটি আন্তর্জাতিক মানের একটি পার্ক। এখানে 26টির মতো বিভিন্ন রাইডস রয়েছে। এখানে সকাল থেকেই অন্যান্য উৎসবে সাধারণত একটু দেরিতে হলেও এখানে যে উৎসবে মেতে হতেন দর্শনার্থীরা, কিন্তু এখানে আমরা যত ঈদের ছুটির পর থেকে যেটি লক্ষ্য করছি, সকাল থেকেই কিন্তু এখানে রাত পর্যন্ত এখানে আনন্দ উৎসবে উপভোগ করছেন দর্শনার্থীরা। এর মধ্যে আপনি জানেন যেহেতু আবহাওয়ার একটু প্রচন্ড গরম থাকার কারণে কিন্তু দর্শনার্থীরা একটু বেশি এই যে এখানে আমার পিছনে যে ওয়াটার পার্ক, এখানে কিন্তু দর্শনার্থীরা একটু বেশি উৎসব পালন করছে, তারা আনন্দ উৎসব করছেন। এখানে পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন, এছাড়া বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন। আর এছাড়াও কিন্তু পার্কটিতে আপনি দেখবেন যে এই 26টি আরো রাইড রয়েছে। 288 বিঘা জমিতে এখানে যে বিভিন্ন ধরনের পার্ক রয়েছে, এসব পার্কের মধ্যে কিন্তু দর্শনার্থীরা এই আনন্দ উৎসব উপভোগ করছেন। বিভিন্ন ধরনের রাইডস এখানে রয়েছে। আর আপনি জানেন যে এই পার্কটিতে কিন্তু প্রতি বছরই কিন্তু বিভিন্ন উৎসব উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের নিত্য নতুন যেই পরিকল্পনা করে বিভিন্ন ধরনের রাইডস এখানে সাজানো হয়। এছাড়া পার্কের যে নিরাপত্তা ব্যবস্থা, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একটা সরব উপস্থিতি থাকে এবং সবকিছু মিলে এখানে আনন্দ উৎসব উদযাপন করার যে নির্বিঘ্ন পরিবেশ সেটি আসলে দর্শকরা পান। সেই কারণে এখানে আসলে প্রতি বছরই বিভিন্ন উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। তো এইখানে ড্রিম হলিডে পার্কে আসলে আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ।
থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামের প্রাইভেট কারে গুলি করে 2 যাত্রীকে হত্যার ঘটনায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী সহ 7 জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানায় মামলা করেন নিহত বখতিয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম। এতে প্রধান আসামি করা হয়েছে গত 15 মার্চ ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে। অন্য আসামিরা হলেন মোহাম্মদ হাসান, মোবারক হোসেন ইমন, রায়হান ও বোরহান। 7 জন ছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায়। রবিবার ভোররাতে নগরীর বাকলিয়ায় প্রায় 2.5 কিলোমিটার ধাওয়ার পর প্রাইভেট কারে গুলি করে 2 জনকে হত্যা করা হয়। আহত হন আরও 2 জন। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা দেখবেন, আরও একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে ভারতের নাম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে বদলের সম্ভাবনা জোরালো। বাদ পড়তে পারেন জাকির জয়, দীপুরা। খুলনার বাস কাউন্টারে অভিযান চালাচ্ছে বিআরটি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অভিজিৎ পাল, কিসের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বিআরটি এর, আর যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কিনা, নাকি এটি নিয়মিত অভিযান? ঈদকে সামনে রেখে যাতে অতিরিক্ত দামে টিকিট বিক্রি না হয় সেই জন্যই আসলে বিআরটি অভিযান করছে এবং তারা খুলনার যে রয়্যাল মোড় আছে সেই রয়্যাল মোড়ের কাউন্টারগুলোতে অভিযান চলছে। আমরা এখন অবশ্য ফাল্গুনি কাউন্টারে বিআরটি এর কর্মকর্তারা তারা উপস্থিত আছেন। তারা দেখছেন যে এই কাউন্টারগুলোতে আসলে যে টিকিটের যে মূল্য, সেই টিকিটের মূল্য তালিকা প্রকাশ করা আছে কিনা সেই বিষয়গুলো যেমন তারা দেখছেন, তার পাশাপাশি তারা দেখছেন যে কোনো টিকিটের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে কিনা। আমরা কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে এই যিনি বিআরটি এর খুলনার যিনি ম্যাজিস্ট্রেট, যিনি এই অভিযান পরিচালনা করছেন, মেজবাউদ্দিন, তিনি নিজে একটি টিকিট কিনেছেন বলেশ্বরের খুলনা থেকে চট্টগ্রাম রুটের একটি পরিবহন, এবং সেই টিকিটের মূল্য বেশি রাখার কারণে কিন্তু সেই বলেশ্বর পরিবহনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খুলনার যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যেটি রয়েছে সেখানেও তারা যে নির্ধারিত মূল্য রয়েছে তার থেকে প্রায় 100 টাকা মূল্যে তারা বেশি মূল্যে তারা টিকিট বিক্রি করছিল এবং সেই সময় তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এমআর পরিবহন নামে একটি পরিবহনে আপনার যে টিকিটের মূল্য তালিকা না থাকার কারণে তাদেরকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং চিটাগাং রুটে আরেকটি পরিবহন সৌদিয়া পরিবহন, তাদেরকে হচ্ছে তারা যে রুটে কথা বলে আসলে টিকিট বিক্রি করছে সেই রুটে পরিবহন না চালানোর জন্য তাদেরকে কিন্তু আরো 5,000 টাকা জরিমানা করা হয়েছে। মোট 4টি প্রতিষ্ঠানকে আজকে এই অভিযানে 22,000 টাকা জরিমানা করা হয়েছে এবং বিআরটি এর পক্ষ থেকে বলা হয়েছে যাতে ঈদকে উপলক্ষে অতিরিক্ত মূল্যে যাতে কেউ টিকিট বিক্রি করতে না পারে এবং টিকিটের মূল্য তালিকা যেন সব কাউন্টারগুলোতে থাকে এবং বিআরটি এর যে আইন রয়েছে সেই আইন যেন যথেষ্ট অবস্থায় থাকে সেই বিষয়গুলোতে নজর রাখার জন্য তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং গতকালকেও কিন্তু বিআরটি একই রকম অভিযান পরিচালনা করেছে এবং তারা বলছে যে তাদের এই অভিযান আসলে ঈদকে সামনে রেখে এবং ঈদের পরবর্তী যে যাতায়াত রয়েছে সেই যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য আসলে তাদের অভিযান চলমান থাকবে। খুলনা থেকে বিআরটি এর অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে কাল পাকিস্তান যাচ্ছে নারী ক্রিকেট দল। লাহোরে বাছাই পর্বের ম্যাচ আগামী 5 থেকে 19 এপ্রিল পর্যন্ত। 10 এপ্রিল বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন বাছাই পর্ব টপকানোর ব্যাপারে আশাবাদী পুরো দল। ঈদের ছুটিতে বাসায় যেতে পারি নাই, সো ঈদের আগের জন্য প্র্যাকটিস করতে হয়েছে, কারণ আমরা সবাই জানি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটা। গতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে, সো আমাদের এবারও সেম জিনিস হয়তো বা অপরচুনিটিস ছিল আমাদের কাছে যেটা আমরা হয়তো বা পূরণ করতে পারিনি, বাট স্টিল বলবো যে কোয়ালিফায়ার রাউন্ডে যদি বেটার খেলতে পারি টিমের জন্য ভালো এবং সবার এক্সপেকটেশন তো এটাই থাকবে যেন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।